প্রিয়াঙ্কা তার স্বামী রোহিত এবং শাশুড়ি মা মোনালিসা দেবীর সঙ্গে বাস করত। প্রিয়াঙ্কা একজন ফ্যাশন ডিজাইনার ছিল, আর সেই সাথে শহরের মাঝেই তার এক বড় নামকরা বুটিক ছিল। খুবই দক্ষতার সঙ্গে প্রিয়াঙ্কা তার বুটিকের কাজকর্মের দেখাশোনা করে। সে নিজে একজন ফ্যাশন ডিজাইনার হওয়ায় তার বুটিকে বিভিন্ন ধরনের স্টাইলিশ এবং মডার্ন জামা কাপড় তৈরি করে সে বিক্রি করে। শুধু তাই নয়, প্রিয়াঙ্কা নিজের জন্য বিভিন্ন স্টাইলিশ এবং মডার্ন জামা কাপড় তৈরি করে এবং সেই জামা কাপড়গুলো সে ব্যবহার করে। বিশেষ করে প্রিয়াঙ্কা ওয়েস্টার্ন ড্রেস পরতে খুবই ভালোবাসে, তাই সে নিজের মতো করে প্রত্যেকটা ড্রেসের ডিজাইন করে। আর সেই সাথে প্রিয়াঙ্কা দেখতে খুবই সুন্দর হওয়ায় এবং খুবই ইউনিক সুন্দর সুন্দর ড্রেস পরায় অনেকেই তার খুবই প্রশংসা করে, যা একেবারেই সহ্য করতে পারে না প্রিয়াঙ্কার ননদ লিপি। একদিন লিপি তার মায়ের সঙ্গে দেখা করতে বাপের বাড়িতে আসে। বৌদিকে তো দেখতে পাচ্ছি না, আদৌ বাড়িতে আছে নাকি এখনো বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে? তখনই সেখানে প্রিয়াঙ্কা চলে আসে। প্রিয়াঙ্কার পরনে ছিল একটা খুবই সুন্দর ওয়েস্টার্ন এবং মডার্ন ড্রেস। ড্রেসটা পরে তাকে খুবই সুন্দর দেখাচ্ছিল, তাই লিপি মনে মনে হিংসায় জ্বলে ওঠে। আরে লিপি, কখন এলে তুমি? কেমন আছো বলো? আচ্ছা মা, বলছিলাম কি আমাকে একবার বুটিকে যেতে হবে। আমার একটা ক্লায়েন্ট বুটিকের সামনে এসে দাঁড়িয়ে আছে, একটু আগে আমাকে ফোন করেছিল। আমাকে এখনই বেরোতে হবে। কি, আজকেও তোমাকে বুটিকে যেতে হবে? আজকে তো তোমার বুটিক বন্ধ থাকে। আজকাল ছুটির দিনেও তাহলে বুটিকে যাচ্ছ? সত্যি সত্যি বুটিকে যাবে নাকি বুটিকের নাম করে অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে? আর নাকি ননদ বাড়িতে এসেছে বলে বাড়িতে থাকার ইচ্ছা করছে না তোমার? আরে না না লিপি, এ তুমি কি বলছো? আমার বুটিক আজকে বন্ধ থাকে সেটা তো ঠিকই, কিন্তু আমার একজন পার্মানেন্ট ক্লায়েন্ট আছে যে সবসময় আমার বুটিক থেকে ড্রেস কেনে। আর কালকে ওনার একটা পার্টি আছে, পার্টিতে পরে যাওয়ার জন্য ওনার একটা আর্জেন্টলি ড্রেসের প্রয়োজন। আর উনি আমার ডিজাইন করে ড্রেস ছাড়া অন্য কোনো ড্রেস পরতেই চান না, সেই জন্য আমাকে এখনই যেতে হবে। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়। আচ্ছা মা, তোমার বৌমা কি নিজেকে হিরোইন মনে করে? সবকিছুতে বাড়াবাড়ি, সবকিছুতে বাড়াবাড়ি। তোমার বাড়ির বউ এরকম ছোট ছোট জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, তুমি কিছু বলতে পারো না? আমি আবার কি বলবো রে, ওর নিজের হাতে ডিজাইন করা জামা কাপড় পরতে ভালো লাগে, সেই জন্যই তো ও পরে। আর তাছাড়া এটা তো ওর পেশার সঙ্গেই যুক্ত। তাছাড়া প্রিয়াঙ্কাকে আমি বৌমা হিসাবে দেখি না, ওই বাড়ির মেয়ের মতোই। ও যেটা ভালো লাগে সেটাই করে, আমরা ওকে কোনো কিছুতেই বাধা দিই না। ও আচ্ছা আচ্ছা, এই বাড়ির মেয়ের মতো। আর তোমার মেয়ে তো এখন পর হয়ে গেছে, তাই না? ভালো ভালো, খুব ভালো। কিন্তু তুমি একটা কথা বলো মা, বাড়ির বৌদি এরকম পোশাকে মানায়? কিছুই না। তোমার বৌমা নিজেকে হিরোইন বলে মনে করে, আর সেই জন্যই তো সবসময় হিরোইনদের মতো পোশাক আশাক পরে ঘুরে বেড়ায়। ও নিজেকে বিশাল কিছু মনে করে। আরে তোর কি আর কোনো কাজ নেই? যখনই আসিস শুধু তোর বৌদির নামে নিন্দাই করতে থাকিস। দেখ মা, এত হিংসা করা ঠিক না। তোরও যদি তোর বৌদির মতো পোশাক আশাক পরতে ইচ্ছে হয় তাহলে তুইও তো পরতে পারিস। আমি তো খুব ভালো করে বুঝতে পারি তোর বৌদির উপর তোর খুবই হিংসা। শোনো মা, আমার কোনো দরকার নেই ওরকম হিরোইন সেজে ঘুরে বেড়ানোর। আমারও তো শখ নেই। আমি এখন বাড়ির বউ, আমি ভদ্র সভ্য হয়ে ঘুরতেই পছন্দ করি। সেই কারণেই তো আমি শাড়ি অথবা চুড়িদার পরি। আর তাছাড়া আমি হিংসা করতে যাব কেন? ভালো কথা বললাম বলে তোমার খারাপ লাগলো, তাই তো? ঠিক আছে, ছাড়ো, এসব বাদ দাও। এরকম ভাবেই লিপি সবসময় তার বৌদির নামে নিন্দা করে বেড়াতো। সে একদমই তার বৌদিকে পছন্দ করতে পারতো না। শুধুমাত্র তার একটাই কাজ থাকতো, আর সেটা হলো নিজের বৌদিকে নিয়ে নিন্দা করা ও সমালোচনা করা। আর যেটা মোনালিসা দেবী একেবারেই পছন্দ করতে পারতো না। তাই সেই বিষয় নিয়ে তাদের মা এবং মেয়ের মধ্যে মাঝে মধ্যে ঝামেলা লেগেই থাকতো। এরকম ভাবে সময় কাটে। একদিন এক বিয়ে বাড়িতে মোনালিসা দেবীর পরিবারের সকলে নিমন্ত্রিত থাকে। লিপিও বিয়ে বাড়িতে যাবে বলে তার স্বামীকে নিয়ে বাপের বাড়িতে চলে আসে। লিপি, তুমি এসে গেছো? অনেক আসতে লেট করে ফেলেছো। আসলে আমরা কখন থেকে রেডি হয়ে বসে আছি। আর এ কি, তুমি তো রেডি হয়েও আসোনি। এখন তুমি রেডি হবে কখন আর আমরা যাব কখন? এমনিতেই তো আমাদের অনেক লেট হয়ে গেছে। শোনো বৌদি, আমার সংসারে অনেক কাজ থাকে, সেই কাজকর্ম করে তবেই আমাকে এখানে আসতে হয়েছে। তোমার মতো তো নয় সারাদিন শুধু ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবো। বাড়ির বউ হয়েছে, অনেক দায়িত্ব আছে। আর তাছাড়া আমার রেডি হতে হিরোইনদের মতো অত সময় লাগে না। মা, তোমার একটা ভালো শাড়ি দাও তো তাড়াতাড়ি। তুমি শাড়ি পরে বিয়ে বাড়িতে যাবে? কিন্তু মায়ের শাড়িগুলো তো খুবই সাধারণ, তুমি বিয়ে বাড়িতে পরে গেলে ওগুলো মানাবে না। তুমি বরং আমার কাছ থেকে একটা ড্রেস নিয়ে পরে নাও। তুমি কি আমার মতো এরকম ওয়েস্টার্ন গাউন পরবে? এরকম গাউন আমার কাছে আরো আছে। এমন গাউন পরলে তোমাকে কিন্তু খুব সুন্দর দেখাবে। হ্যাঁ রে মা, তোর বৌদি একদম ঠিক বলছে। তুই তোর বৌদির কাছ থেকে একটা গাউন নিয়ে পরে নে।
না, কোনো দরকার নেই। বৌদির বানানো কোনো ড্রেসের ডিজাইনই আমার পছন্দ নয়। জানি না লোকজন কিভাবে বৌদির বানানো ড্রেস এত পছন্দ করে, আমার তো খুবই বাজে লাগে। আসলে যারা বৌদির মতো নিজেদেরকে হিরোইন বলে মনে করে তারাই শুধু বৌদির ডিজাইন করা জামা কাপড় পছন্দ করবে, আর বাকি কারোর পছন্দ হবে না। আমার তো বাবা শাড়ি ঠিক আছে, একেবারে ভদ্র আর সভ্য। লিপির মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কার খুবই খারাপ লাগে। আমি জানি না লিপি, আমার উপর তোমার কিসের এত শত্রুতা। আমি যতই চেষ্টা করি তোমার সঙ্গে ভালো ব্যবহার করার, কিন্তু তবুও তুমি সবসময় আমাকে অপমান করো। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই পড়তে পারো। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়। লিপিও তার মায়ের কাছ থেকে একটা শাড়ি নিয়ে তৈরি হয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে তারা সকলে একসঙ্গে গিয়ে বিয়ে বাড়িতে চলে যায়। বিয়ে বাড়িতে যাওয়ার পর প্রিয়াঙ্কাকে দেখে অনেকেই তার প্রশংসা করতে থাকে। বিশেষ করে প্রিয়াঙ্কা যে গাউনটা পরেছিল সেই গাউনটা অনেকেরই খুবই পছন্দ হয়। এক্সকিউজ মি, তুমি এই ড্রেসটা কোথা থেকে কিনেছো? আসলে তোমার এই ড্রেসটা খুবই সুন্দর, আমি এরকম ড্রেস কিনতে চাই। আর তোমাকে এই ড্রেসটা পরে একেবারে হিরোইনদের মতো লাগছে, সো বিউটিফুল। এরকম ড্রেস কিনতে হলে আমার বুটিকে যেতে হবে। এই ড্রেসের ডিজাইন আমি নিজে করেছি, আমার নিজস্ব বুটিক আছে। এই নাও আমার কার্ড নাও, এতে আমার ফোন নাম্বার আর ডিটেলস লেখা আছে। ওকে বৌদি, তুমি বিয়ে বাড়িতে এসেও শুরু হয়ে গেছো? আমরা এখানে বিয়ে বাড়িতে এসেছি মজা করতে, তোমার বুটিকের অ্যাডভার্টাইজমেন্ট করতে নয়। সবকিছুতে এত বাড়াবাড়ি করো না, সেই জন্যই আমার ভালো লাগে না। চলো, আমার খিদে পেয়ে গেছে, একসঙ্গে আগে খেয়ে নি, তারপর বাকি কথা হবে। এই বলে তারা সকলে খেতে চলে যায়। প্রিয়াঙ্কা ও তার পরিবার নিজেদের পছন্দ মতো খাবার নিয়ে খেতে বসে পড়ে। রোহিত, আমার জন্য এই সামনে থেকে কিছু চিকেন পকোড়া নিয়ে এসো না। এই পকোড়াগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, দেখো। হ্যাঁ হ্যাঁ আনছি, এখনই আনছি। আর কারোর কিছু লাগবে বলো, আমি নিয়ে আসছি। বাবা, আমার জন্য একটু গাজরের হালুয়া নিয়ে আসিস তো। অল্প করে আনিস, কিন্তু বেশি আনার দরকার নেই। সবাই যখন অর্ডার করছে তাহলে আমি আর বাদ যাবো কেন? দাদা, তুই বরং আমার জন্য নান রুটি নিয়ে আয়। যাই বলো না কেন বৌদি, তোমার কপাল কিন্তু খুবই ভালো যে তুমি দাদার মতো একজনকে স্বামী হিসেবে পেয়েছো। আর আমার কপাল খুবই খারাপ যে আমি মনোজিতের মতো একজনকে স্বামী হিসেবে পেলাম। আর সেই জন্যই তো বৌদি সবসময় হিরোইনদের মতো সেজে ঘুরে বেড়ায়। আর আমাকে দেখো, আজকে আমি মায়ের কাছ থেকে একটা পুরানো শাড়ি চেয়ে বিয়ে বাড়িতে পরে এসেছি। লিপি, তোমার আর কোনো কাজ নেই তাই না? তুমি সবসময় সুযোগ খুঁজে কিভাবে নিজের স্বামীকে সবার সামনে অপমান করতে পারো? তোমার লজ্জা করছে না আমাকে এইভাবে সকলের সামনে অপমান করতে? তুমি যা বলো আমি সবই তো শুনি। কোনো জিনিসের কি অভাব রেখেছি আমি তোমার? আরে, আমি খারাপ কি বললাম? আমি তো ঠিক কথাই বলেছি। বৌদিকে দেখো, দাদা বৌদির জন্য কত কিছু করেছে। বৌদির বিজনেস কত ভালো চলছে, চারিদিকে বৌদির বুটিকের নাম সবাই করে। শুধু তাই নয়, বৌদির জীবনে কোনো বাধা নিষেধ কিচ্ছু নেই, সেই জন্য বৌদি এরকম মডার্ন মেয়েদের মতো থাকতে পারে। আর আমার জীবনে কি আছে? বৌদির মতো কোনো সুখ আমার জীবনে আছে? লিপি, তুমি আস্তে কথা বলো। বিয়ে বাড়িতে এসে তুমি ঝগড়া করবে? দেখো, তুমি তোমার বৌদির উপর হিংসা করা বন্ধ করো। আমি বারবার বলছি, তুমি যদি তোমার বৌদির মতো ড্রেস পরতে চাও তাহলে তুমি পরতে পারো, আর তুমি তোমার বৌদির মতো হতে চাইলে হতে পারো, তাতে আমার কোনো সমস্যা নেই। শোনো, আমি বৌদির মতো কখনোই হতে চাই না। আমি শুধু বৌদির মতো ব্যবসা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। তোমাকে আমি কতবার বলেছি আমি কুকিং এর ব্যবসা করতে চাই? তুমি তো জানো আমার রান্না করতে কত ভালো লাগে। কতবার আমি তোমাকে বলেছি আমি কুকিং এর ওয়েবসাইট খুলতে চাই, কিন্তু তুমি আমার কথা শুনেছো? কখনো চিন্তা করেছো আমার ব্যাপারে? আজকে প্রথমবার লিপি সকলের সামনে নিজের মনের মধ্যে চেপে রাখা রাগের বহিঃপ্রকাশ ঘটায়। এমনকি লিপির রাগের বশে কথাগুলো বলতে বলতে কেঁদেও ফেলে। লিপির চোখে জল দেখে প্রিয়াঙ্কারও খুবই খারাপ লাগে, কিন্তু এমন পরিস্থিতিতে লিপিকাকে কেউ কিছু বলে না। তারা ঠিকমতো খাওয়া দাওয়া না করেই সকলে মন খারাপ করে যে যার মতো বাড়িতে ফিরে যায়। বাড়িতে যাওয়ার পর লিপি তার বরের সঙ্গে প্রচন্ড পরিমাণে ঝগড়া করে। দেখো লিপি, তুমি যদি সুখে থাকতে চাও তাহলে অন্যজনের সঙ্গে নিজেকে তুলনা করা বন্ধ করো। তুমি যদি তোমার বৌদির সঙ্গে নিজেকে সবসময় তুলনা করতে থাকো তাহলে কিন্তু তুমি কখনোই সুখে থাকতে পারবে না। আমি তো বলেছি আমার সময় লাগবে, তবে আমি অবশ্যই তোমার কুকিং এর বিজনেস চালু করবো। আর তাছাড়া আমি তো তোমাকে হেল্প করবোই, তবে আমাকে জাস্ট একটু সময় দাও। থাক, তোমাকে আর আমার জন্য কিছু করতে হবে না। আর আমি নিজেকে বৌদির সঙ্গে তুলনা করতে যাব কেন? বৌদি যেরকম সেজে গুজে সংসেজে হিরোইনদের মতো ঘুরে বেড়াই, ওটাই আমার পছন্দ হয় না। আর তাছাড়া আমি ভেবে নিয়েছি আমি আর আমার বাপের বাড়িতে কখনোই যাব না, কারণ বৌদির চালচলন ব্যবহার আমার কিছুতেই পছন্দ নয়। আর আমি জানি বৌদি আমাকে দেখে আরো বেশি বেশি এরকম করে যাতে আমি কষ্ট পাই। আমারও তাই মনে হয়। ওই বাড়িতে গেলেই তোমার মাথাটা আরো নষ্ট হয়ে যায়। তা না হলে তুমি তো ঠিকই থাকো, কোনো দরকার নেই তোমাকে বাপের বাড়িতে যাওয়ার। সেদিনের পর থেকে লিপি 2-3 মাসের জন্য একবারও নিজের বাপের বাড়িতে যায় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন সময় কাটে। একদিন প্রিয়াঙ্কা এবং রোহিত লিপিদের বাড়িতে আসে। লিপি, 5 তারিখে আমার বুটিকের 5 বছর সম্পূর্ণ হবে, আর সেই উপলক্ষে আমি আমার বুটিকে একটা বড় পার্টির আয়োজন করেছি। আমি তোমাদেরকে নিমন্ত্রণ করতে এসেছি। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা কিন্তু অবশ্যই সেদিন আমার বুটিকে আসবে।
আমি কোথাও যেতে পারবো না। তুমি তো সবসময় আমাকে অপমান করারই চেষ্টা করো। তুমি মুখে কিছু না বললেও সবসময় সকলের সামনে নিজের বড়াই করে আমাকে ছোট করার চেষ্টা করো। সেই সুযোগ আমি তোমাকে আর কখনোই দেব না। তুমি তো হিরোইন মানুষ, তাই তোমার পাশে আমার মতো একজন সাধারণ হাউসওয়াইফকে কখনোই মানাবে না। দেখো লিপি, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমাকে কিন্তু অবশ্যই যেতে হবে। আমরা সবাই তোমার জন্য ওয়েট করব, কারণ তুমি আমাদের ফ্যামিলি মেম্বার আর আমাদের সকলের কাছে তুমি খুবই স্পেশাল। তাই তোমাকে ছাড়া আমরা এই দিনটা কিন্তু ভালোমতো সেলিব্রেট করতেই পারবো না। এভাবে প্রিয়াঙ্কা এবং রোহিত লিপিকে অনেকবার করে পার্টিতে যাওয়ার জন্য অনুরোধ করে। তাই শেষ পর্যন্ত লিপি প্রিয়াঙ্কার বুটিকের পার্টিতে যায়। লিপিকে পার্টিতে উপস্থিত হতে দেখে প্রিয়াঙ্কা মাইকে কিছু অ্যানাউন্স করতে শুরু করে দেয়। প্রিয়াঙ্কা তার ননদের ওয়েলকামের জন্য খুবই সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি করেছিল, যেটা সে সকলের সামনে উপস্থাপন করে বলে, হ্যালো গাইস, আমি একটু আগে আপনাদেরকে যার কথা বলেছি সে কিন্তু ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। লিপি, আমার একমাত্র ননদ। আজকের এই স্পেশাল দিনে আমি আপনাদের সামনে আমার একমাত্র ননদের কুকিং ওয়েবসাইটটা লঞ্চ করতে চলেছি। প্রিয়াঙ্কার কথা শুনে লিপি আকাশ থেকে পড়ে। নিজের নামে এত বড় কুকিং ওয়েবসাইট লঞ্চ করতে দেখে লিপি প্রচন্ড পরিমাণে অবাক হয়। বৌদি, তুমি এত ভালো প্রেজেন্টেশনটা কিভাবে তৈরি করলে? এগুলো তো আমার সাধারণ রেসিপি, যেগুলো রান্না করার সময় আমি ফটো তুলতাম আর ভিডিও বানাতাম। তুমি এই ফটো আর ভিডিও দিয়ে এত সুন্দর ওয়েবসাইট কিভাবে তৈরি করলে? শাশুড়ি মা আমাকে তোমার ব্যাপারে সবকিছুই বলেছে, আর বাড়িতে তোমার লেখা কুকিং এর কয়েকটা বই ছিল, আর মায়ের ফোনে তোমার রান্না করার ভিডিও ফটো সব তো ছিলই। ওয়েবসাইট তৈরি করার জন্য আমার কাছে এত ভালো ভালো ম্যাটেরিয়াল ছিল, সেগুলোকেই আমি কাজে লাগিয়েছি। আশা করছি আমার এই উপহার তোমার খুব পছন্দ হয়েছে। এবার তুমি খুশি তো লিপি? আমি শুধু তোমাকে হ্যাপি দেখতে চাই। এবার তুমি এই ওয়েবসাইটের মাধ্যমে যেমন খুশি কুকিং এর ব্যবসা করতে পারো। প্রিয়াঙ্কার কথা শুনে লিপির চোখে জল চলে আসে। সে মনে মনে তার ভুল বুঝতে পারে। এতদিন পর্যন্ত যে বৌদিকে নিয়ে লিপি সকলের কাছে সমালোচনা করে এসেছে, আজকে সেই বৌদি তার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছে। সেদিনের পর থেকে লিপি কখনোই তার বৌদির সঙ্গে খারাপ ব্যবহার করে না। সে তার বৌদির প্রতি চিরকৃতজ্ঞ থাকে। খুশি তার মায়ের সঙ্গে একটি গ্রামে থাকে। খুশির বাবা তাদেরকে ছেড়ে শহরে গিয়ে নতুন সংসার পেতেছে প্রায় 5 বছর আগে। এই 5 বছর ধরে খুশির মা মায়া লোকের বাড়িতে কাজ করে নিজের এবং নিজের মেয়ের জন্য জীবিকা নির্বাহ করছে। আর সেই কারণে মায়া তার মেয়েকে কোনো বড় বা নামি দামি স্কুলে ভর্তি করাতে পারে না। এখন খুশি ক্লাস 8-এ পড়ে। সেও তার জীবন এবং পরিস্থিতির সঙ্গে একেবারে মানিয়ে নিয়েছে। তবে কয়েকদিন যাবত তার স্কুলের জামাটা বেশ পুরানো হয়ে যায়। সেটা জায়গায় জায়গায় বারবার সেলাই করে তাপ্পি দেওয়া বলে খুশির বন্ধুরা তাকে সবসময় অপমান করে। এরকম জামা পরে স্কুলে আসতে তোর লজ্জা করে না? আমাকে যদি এত সেলাই করে জামা পরে কেউ স্কুলে আসতে বলতো, তাহলে তো আমি পড়াশোনা করে ছেড়ে দিতাম। ওটাই তো তোর আর আমার মধ্যে পার্থক্য, কারণ আমি জানি পড়াশোনা করলেই আমি একদিন চাকরি বাকরি করে বড়লোক হতে পারবো। তাই কি রকম জামা পরে স্কুলে আসছি সেটা আমার কাছে একদমই গুরুত্বপূর্ণ নয়। তোর মা তো এতগুলো বাড়িতে কাজ করে, তাও তোকে একটা নতুন জামা কিনে দিতে পারে না? আমার মনে হয় তোর মা তোকে মিথ্যা কথা বলে। তোদের সংসারে এত খরচ হয় না। তোর মা তোকে নতুন জামা কিনে দেবে না বলেই মিথ্যা কথা বলে তোর মন ভরায়। এই বলে তারা সবাই খুশিকে নিয়ে খুবই হাসাহাসি করতে থাকে। খুশির খুবই কষ্ট হলেও সে আর কাউকে পাল্টা কোনো জবাব দেয় না। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। একদিন খুশি রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় সে দেখতে পায় একটা বেশ দামি পেন রাস্তায় পড়ে আছে। পেনটা হাতে নিতেই খুশি বুঝতে পারে সেটা একদম নতুন এবং বেশ দামি পেন। এত দামি পেন যদি আমি বাড়িতে নিয়ে যাই, তাহলে মা ভাববে আমি চুরি করে এনেছি। আর স্কুলে এই পেন দিয়ে লিখলেও আমার বন্ধুরা আমাকে চোরই ভাববে। আমি তাহলে এই পেনটা নিয়ে এখন কি করব? এত দামি পেন নিজের কাছে রাখলেই সমস্যা হবে। এরকমই নানান রকমের ভাবনা চিন্তা করতে করতে খুশি ওই পেনটা তাদের পাশের পাড়ায় এক স্টেশনারির দোকানে নিয়ে যায়। আঙ্কেল, এই পেনটা আমাকে আমার একটা বন্ধু দিয়েছে, কিন্তু পেনটা আমার একদম পছন্দ হয়নি। আমি এটা তাই তোমাকে ফেরত দিতে এসেছি। তুমি এটা নিয়ে আমাকে এটার টাকাটা দিয়ে দাও। আমি এখানে ক্লাস 5-6 এর বাচ্চাদের থেকে পেন কিনবো বলে দোকান খুলেছি? যা পালে এখান থেকে। একবার কিনে নিয়ে সেটা আবার ফেরত দিতে এসেছে। এই শুনে খুশি চলে যেতে যাবে, এমন সময় মানিকের নজর ওই পেনটার দিকে পড়ে। খুশি না বুঝতে পারলেও মানিক ভালো করে বুঝতে পারে ওটা একটা রূপার পেন ছিল।
ঠিক আছে, আমি তোকে 100 টাকা দেবো, তুই আমাকে পেনটা দিয়ে যা। আর হ্যাঁ, আবারও যদি কিছু এরকম জিনিস পাস আমাকে দিয়ে দিবি, কেমন? আমি সেটার বিনিময়ে তোকে টাকা দেবো। 100 টাকার কথা শুনে খুশি আর অন্য কিছু ভাবতেই পারে না। সে শুধু এটাই ভাবতে থাকে ওই 100 টাকা দিয়ে সে কি কি করতে পারবে। মানিক পেনটা নিয়ে খুশির হাতে 100 টাকা ধরিয়ে দিলে খুশি নাচতে নাচতে তার বাড়ির দিকে এগোতে থাকে। সেদিন সে তার মায়ের সঙ্গে বেশি কথা বলে না। সে ভয় পায় যদি কথা বলতে বলতে মুখ ফসকে তার মায়ের কাছে 100 টাকার কথাটা বলে ফেলে তাহলে তার মা তাকে খুবই বকাবকি করবে। দেখতে দেখতে সেই দিনটা কাটে। হঠাৎই খুশিদের স্কুলে প্রজেক্টের জন্য বেশ কিছু নতুন জিনিস কিনে আনতে বলে। খুশি তার মাকে এসে জিনিসপত্রের নামগুলো বললেই মায়া খুবই চিন্তায় পড়ে। আমার কাছে এখন এত টাকা নেই, তুই বরং তোদের ম্যাডামকে বল যে তোর মা বলেছে তোকে পরে সব জিনিস কিনে দেবে। কালকে সবাই ওই জিনিসগুলো নিয়ে যাবে। আমি যদি না নিয়ে যাই তাহলে ম্যাম ক্লাসের সবার সামনে আমাকে কান ধরে বাইরে দাঁড় করিয়ে দেবে। আমার খুব অপমান হবে মা। তাহলে তুই এক কাজ কর, কালকে তুই বরং স্কুলে যাস না। আমি পরে একটা চিঠি লিখে দেব, তোদের ম্যাডামকে জানিয়ে দেব যে তুই অসুস্থতার জন্য স্কুলে যেতে পারিসনি। এই প্রজেক্টটাতে তো নাম্বার থাকবে, আর কালকে আমাকে স্কুলে যেতেও হবে। তুমি কখনো আমার কথা মতো আমাকে কিচ্ছু কিনে দাও না। এতগুলো বাড়িতে কাজ করেও কি তোমার কাছে কোনো টাকা থাকে না? নন্দিতা ঠিকই বলে, তুমি মিথ্যা কথা বলো। তুমি আমাকে টাকা না দিয়ে টাকাগুলো লুকিয়ে রাখো, তাই তো? এই বলে খুশি সেখান থেকে চলে যায়। খুশির ব্যবহারে তার মা খুবই দুঃখ পায়, কিন্তু তারও আর কিছু করার থাকে না। মায়া ভাবে পরের দিন হয়তো খুশি স্কুলে যাবে না, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই খুশি স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়। সে নিজের কাছে থাকা সেই 100 টাকা দিয়ে প্রজেক্টের সমস্ত জিনিসপত্র কিনে স্কুলে চলে যায়। আজ প্রথমবার খুশি সত্যিই খুবই খুশি থাকে। প্রত্যেকবার অভাবের কারণে সে কখনো তার বন্ধুদের সঙ্গে একসঙ্গে প্রজেক্ট করতে পারে না। আর জিনিসপত্র না থাকার কারণে তাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু আজকে তার কাছে টাকা আছে বলে সে তার এই 7 বছরের স্কুল জীবনে প্রথমবার তার বাকি বন্ধুদের সঙ্গে প্রজেক্টের কাজ করতে পারছে। এই 7 বছরে প্রথমবার দেখলাম তুই দিনের দিন জিনিস এনে আমাদের সবার সাথে একসঙ্গে প্রজেক্ট করলি। কোনো লটারি ফটারি পেলি নাকি তুই? আমার মা আমাকে আজকাল পকেট মানি দেয়, সেখান থেকেই আমি নিজের জন্য জিনিস কিনেছি। আমার কাছে টাকা না থাকলেও তোদের সমস্যা, টাকা থাকলেও সমস্যা। অদ্ভুত তো, তোদের কি আমাকে বিরক্ত করা ছাড়া আর কোনো কাজ নেই? তোর মায়ের নিজের পকেট মানি থাকে যে তোকে আলাদা করে পকেট মানি দেবে? লোক হাসানোর মতো কথা বলিস না তো। আর তোর মায়ের যদি এতই টাকা থাকে তাহলে তোকে একটা নতুন জামা কিনে দিচ্ছে না কেন? ওটাও কিনে দেবে বলেছে, তবে এখন মায়ের একটু কাজের চাপ আছে বলে মা আমাকে নিয়ে মার্কেটে যেতে পারছে না। আমাকে নিয়ে এত মাথা ব্যথা না করে এবার নিজের পড়াশোনাতে মন দে। খুশির বন্ধুরা সেখান থেকে চলে গেলে খুশি বুঝতে পারে এবার তার একটা নতুন স্কুল ড্রেস কেনার প্রয়োজন। তাই সে আবার কিভাবে টাকা রোজগার করা যায় সেই নিয়ে নিজের মাথা খাটাতে থাকে। অনেকক্ষণ ভাবার পরে খুশি নন্দিতার বেঞ্চে একটা নতুন এবং দামি পেন্সিল বক্স দেখতে পায়। টিফিনের সময় সবাই যখন এদিক ওদিক ঘোরাঘুরি করছে এমন সময় খুশি তার বন্ধু বান্ধবদের বেঞ্চের এদিক ওদিক ঘুরে প্রত্যেকের থেকে কিছু না কিছু নিয়ে নেয়। তার চুরি করা সমস্ত জিনিস সে নিজের ব্যাগে না রেখে ক্লাসরুমে জানালা দিয়ে ঝোপের মধ্যে ফেলে দেয়। স্যার, আমার পেন্সিল বক্সটা কেউ চুরি করে নিয়েছে। একটু আগে এখানেই ছিল, এখন কোথাও নেই। আমার ব্যাগেও নেই আর আশেপাশে কোথাও নেই। হয়তো তুমি অন্য কোথাও রেখে ভুলে গেছো, আগে ভালো করে খুঁজে দেখো। কোনো প্রমাণ ছাড়াই নিজের ক্লাসের বন্ধুদের এইভাবে চোর বলো না। স্যার, আমার ঘড়িটাও নেই, আমি ওয়াশরুমে যাওয়ার আগে ঘড়িটা খুলে রেখে গিয়েছিলাম, এখন দেখছি ওটা কোথাও নেই। এভাবেই এক এক করে সবাই তাদের হারিয়ে যাওয়া জিনিসের কথা বলতে থাকে। আমি এখনই ক্লাসের সবার ব্যাগ চেক করব, কেউ তার ক্লাসের বাইরে যায়নি। তাই যদি কেউ চুরি করে থাকে তাহলে চুরি হওয়া জিনিসপত্রগুলো সব ক্লাসের ভেতরেই থাকবে। এই বলে বিকাশ স্যার সকলের ব্যাগ সার্চ করতে থাকে, কিন্তু পুরো ক্লাস জুড়ে ব্যাগ খোঁজাখুঁজি করলেও কারোর ব্যাগ থেকে কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। সবাই খুবই হতাশ হয়ে পড়ে। খুশি হতাশ হওয়ার ভান করলেও সে মনে মনে খুবই আনন্দ পায়। নন্দিতাকে কাঁদতে দেখে তার মনে যেন চরম পরিতৃপ্তি হয়। খুশি স্কুল শেষ হওয়ার অপেক্ষা করতে থাকে। ছুটির পর সবাই স্কুল থেকে বেরিয়ে গেলে খুশি লুকিয়ে লুকিয়ে স্কুলের পেছনে ঝোপে গিয়ে সমস্ত জিনিস বের করে নেয় এবং তারপর সেগুলো নিয়ে আবার মানিকের দোকানে চলে যায়। আবার কি নিয়ে এসেছিস শুনি?
তোর বন্ধুরা তোকে সত্যি এত জিনিস দেয় নাকি তুই চুরি করে নিয়ে আসিস বলতো? আমি বারবার এমন চুরি করলে কেউ আমাকে ধরতে পারতো না। তোমার এই বোকা বোকা বুদ্ধি তোমার কাছেই রাখো, আর চুরির কথা তো তুমি বলোই না। কেন আমি চুরির কথা বলবো না কেন? আমি চোর নাকি? এইটুকু একটা স্কুলে পড়া মেয়ে হয়ে আমাকে শাসাচ্ছিস? যেটা সত্যি সেটাই বললাম। তুমি আগের দিন আমার কাছ থেকে রূপার পেন কিনলে 100 টাকায়। ওটার আসল দামটা যে কতটা বেশি সেটা তুমিও জানো। এটাকেও তো এক ধরনের চুরি বলে। আমার ওই টাকাটার খুব দরকার ছিল বলে আমি সেদিন তোমাকে কিছু বলিনি। মানে আচ্ছা বাদ দে, আজকে কি এনেছিস সেটা বল, আজকে সবকিছু সঠিক দাম দেবো। এই বলে খুশি তার চুরি করা সমস্ত জিনিসগুলো দেখায়। সব জিনিসের দাম বাবদ মানে খুশিকে 1,500 টাকা দেয়। এত টাকা হাতে পেয়ে খুশির আনন্দের কোনো ঠিকানা থাকে না। সেই টাকার কিছুটা অংশ দিয়ে সে একটা নতুন স্কুলের ড্রেস কিনে বাড়ি ফেরে। তার কাছে নতুন স্কুলের ড্রেস দেখে মায়া ভীষণ পরিমাণে চমকে যায়। সে কিছুতেই বুঝে উঠতে পারে না তার মেয়ের কাছে এত টাকা কিভাবে এলো। সে বারবার খুশিকে তার নতুন স্কুল ড্রেসের ব্যাপারে জিজ্ঞাসা করলেও খুশি কোনো উত্তর দিতে চায় না। সত্যি করে বল খুশি, নতুন স্কুলের জামা কেনার টাকা তুই কোথা থেকে পেয়েছিস? কে দিয়েছে তোকে, নাকি চুরি করেছিস? তোর বোধহয় কাজের মাসির মেয়ে হয়ে গরিবের জীবন কাটাতে ভালো লাগছে না, তাই না? তাই চুরি চামারি করে বড়লোক হতে চাইছিস তুই? তুমি এগুলো ছাড়া তো আর কিছু বলতেও পারবে না। আমার ড্রেসের অবস্থা দেখে আমাদের স্কুলের হেড স্যার আমাকে এই জামাটা কিনে দিয়েছে। ছেঁড়া জামার জন্য আমাকে সবাই কত অপমান করে সেটা তুমি না দেখলেও স্যার তো দেখতে পেয়েছে। এই বলে খুশি নিজের ঘরে চলে যাবে এমন সময় নন্দিতা এবং আরো কয়েকজন ছেলে মেয়ে তাদের বাবা মা সমেত খুশির বাড়িতে এসে উপস্থিত হয়। এই ঘটনায় খুশি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। খুশিদের বাড়িতে তারাই এসেছে যাদের জিনিস চুরি করে খুশি আজকে মানিকের দোকানে বিক্রি করে বাড়িতে এসেছে। তাদেরকে দেখে মায়াও ভীষণ পরিমাণে অবাক হয়। খুশি আমাদের জিনিসপত্র চুরি করে সেগুলো পাশের পাড়ার মানিক কাকুর দোকানে গিয়ে বিক্রি করেছে, আর ওই বিক্রি করা টাকা দিয়ে নিজের জন্য ড্রেস কিনে এনেছে। যা খুশি তাই বললেই হলো? স্যার তো ব্যাগ চেক করলো, আমার ব্যাগে কি কোনো জিনিস ছিল? আমি গরিব বলে তোরা সবসময় আমাকে ফাঁসানোর চেষ্টা করিস। ও তো বললো ওকে স্কুলের জামাটা তোমাদের হেডমাস্টার দিয়েছে, আর ও যে তোমাদের জিনিস নিয়ে ওই দোকানে বিক্রি করেছে সেটা তোমরা কি করে জানলে শুনি? আমার নতুন পেন্সিল বক্সটা হারিয়ে গেছে বলে আমি বাবার সাথে ওই দোকানটাতে ওই একই রকমের পেন্সিল বক্স কিনতে গিয়েছিলাম। গিয়ে দেখি ওখানে আমার পেন্সিল বক্সটা আবার শোকেসে রাখা আছে। ওই পেন্সিল বক্সটা লোকটা কোথা থেকে পেলো সেটা জানার জন্য আমার বাবা একটু জোর গলায় কথা বলতেই লোকটা সব সুরসুর করে বলে দিল। ওটা যে তোর পেন্সিল বক্স তার কোনো প্রমাণ আছে? একই রকম দেখতে নতুন পেন্সিল বক্স তো হতেই পারে। ওটা আমারই পেন্সিল বক্স। নতুন পেন্সিল বক্সটা আনার সাথে সাথেই পেন্সিল বক্সের গায়ে 1 ফোঁটা নেল পলিশের দাগ লেগে গিয়েছিল। সেটা অন্য কেউ এক ঝলকে বুঝতে না পারলেও আমি দেখলেই বুঝতে পারতাম। তুই গরিব ছিলিস তাও ঠিক ছিল, কিন্তু তুই চোর হয়ে গেলি খুশি। এই শুনে খুশির আর কিছু বলার থাকে না। সে সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে থাকে, কিন্তু কেউ তাকে ক্ষমা করে না। মানিকের দোকান থেকে সমস্ত জিনিস নিয়ে খুশির মা সমস্ত বাচ্চাদেরকে ফিরিয়ে দেয়। এমনকি সে তার মেয়েকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় এই শর্তে যে যতদিন সে নিজের এই দারিদ্রটাকে গ্রহণ করতে পারবে না এবং নিজের মধ্যে পড়াশোনা করার জেদ আনতে পারবে না, ততদিন তার মা তাকে আর স্কুলে পাঠাবে না।